ভাবুন তো একবার, একটা বিশাল মরুভূমির দেশ, অথচ তারাই কিনা পানি উৎপাদনের সব বিশ্বে 1 নম্বর। ব্যাপারটা অদ্ভুত না? সৌদি আরবের কথাই বলছি, যেখানে কোনো নদী নেই, খাল নেই, তারা কিভাবে কোটি কোটি মানুষের পানির চাহিদা মেটাচ্ছে। চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। এই প্রশ্নটাই তো আসল, তাই না? একটা মরুভূমির দেশ যেখানে ৩.৫ কোটির বেশি মানুষ থাকে, তাদের পানির যোগান আসে কোত্থেকে? চলুন এই বিশাল চ্যালেঞ্জের উত্তরটা আজ খুঁজে বের করি। তো আজকের আলোচনায় আমরা প্রথমে দেখব সমস্যাটা ঠিক কোথায়, মানে তাদের পানির অভাবটা কতটা গুরুতর। এরপর একে একে জানব তাদের অসাধারণ সব সমাধান নিয়ে, কিভাবে তারা সমুদ্রের পানিকে পানের যোগ্য করছে, বর্জ্য পানিকে সম্পদে পরিণত করছে, এমনকি আকাশ থেকে বৃষ্টি নামানোর কৌশলও কাজে লাগাচ্ছে। সবশেষে দেখব তাদের এই অভিজ্ঞতা থেকে বাকি বিশ্বের কি শেখার আছে। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আগে বুঝতে হবে সৌদি আরবে পানির সংকটটা আসলে কতটা গভীর। এই চার্টটা দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, শহরের মানুষের জন্য যে পানি, তার প্রায় 63% আসছে সমুদ্রের লবণাক্ত পানিকে পরিশোধন করে, আর ভূগর্ভস্থ পানি থেকে আসছে 34%। ভূপৃষ্ঠের পানি মাত্র 3%। মানে বুঝতেই পারছেন, প্রযুক্তি ছাড়া তাদের চলার কোনো উপায়ই নেই। আর এই প্রযুক্তির কথাই যদি বলি, তাহলে প্রথমেই আসে ডিস্যালিনেশন, মানে সমুদ্রের পানিকে লবণমুক্ত করার প্রক্রিয়া। এটাই বলতে পারেন তাদের পানি কৌশলের মূল ভিত্তি। সংখ্যাটা একবার দেখুন, 22%। মানে সারা পৃথিবীতে যত লবণাক্ত পানি পরিশোধন করা হয়, তার প্রায় 1/4 একাই করে সৌদি আরব। ভাবা যায়? এটা থেকেই বোঝা যায় তাদের এই উদ্যোগটা কতটা বিশাল। আর কারণে তারা আজ বিশ্বের 1 নম্বর উৎপাদক। তাদের এই যাত্রা কিন্তু একদিনের নয়। দেখুন, প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে তারা এটা নিয়ে কাজ করছে। 1907 সালে জেদ্দার কাছে একটা জাহাজে ছোট একটা মেশিন দিয়ে শুরু, আর আজ 2024 সালে এসে তারা একটা বিশ্বসেরা প্রতিষ্ঠান। কি অসাধারণ একটা বিবর্তন, তাই না? শুধু যে তারা ডিস্যালিনেশন করছে তাই নয়, প্রযুক্তির দিক থেকেও তারা অনেক এগিয়ে গেছে। আগে ব্যবহার হতো মাল্টি স্টেজ ফ্ল্যাশ বা MSF, যা ছিল অনেকটা বিশাল এক কেটলিতে পানি ফোটানোর মতো। এতে প্রচুর শক্তি লাগত। কিন্তু এখন তারা ব্যবহার করছে রিভার্স অসমোসিস বা RO। এটা একটা হাইটেক ফিল্টারের মতো কাজ করে। এতে শক্তিও লাগে অনেক কম, আর কাজও হয় অনেক বেশি দক্ষতার সাথে। এই প্রযুক্তিগত পরিবর্তনটাই কিন্তু পুরো প্রক্রিয়াটাকে আরও টেকসই করে তুলেছে। আর এই টেকসই উন্নয়নের উপর যে তারা কতটা জোর দিচ্ছে, সেটা পরিবেশ, জল ও কৃষিমন্ত্রীর এই কথাটা থেকেই স্পষ্ট। তিনি নিয়ম শহরের একটা যুগান্তকারী প্রকল্পের কথা বলছেন, যেখানে সোলার ডোম ব্যবহার করে, মানে সূর্যের শক্তি দিয়ে সম্পূর্ণ কার্বন নিঃসরণ ছাড়াই পানি লবণমুক্ত করা হবে। এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা দারুণ পদক্ষেপ। আচ্ছা, ডিস্যালিনেশন তো গেল। এবার আসা যাক তাদের দ্বিতীয় বড় কৌশলের দিকে, আর সেটা হলো ব্যবহৃত পানিকে ফেলে না দিয়ে তাকে পরিশোধন করে আবার কাজে লাগানো। একে বলা হয় ট্রিটেড সুয়েজ এফ্লুয়েন্স বা TSE। এই চার্টটা দেখলেই তাদের লক্ষ্যটা বোঝা যাবে। দেখুন, 2016 সালে তারা মাত্র 15% ব্যবহৃত পানিকে পুনরায় ব্যবহার করত, আর 2030 সালের মধ্যে তাদের লক্ষ্য হল এটাকে 70% নিয়ে যাওয়া। মাত্র কয়েক বছরে 15 থেকে 70। কি বিশাল একটা লক্ষ্যমাত্রা, তাই না? এটা তাদের জাতীয় পানি কৌশলের দৃঢ়তারই প্রমাণ দেয়। আর এই বিশাল লক্ষ্য পূরণে সৌদি ইরিগেশন অর্গানাইজেশনের মতো প্রতিষ্ঠানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারাই নিশ্চিত করে যে এই রিসাইকেল করা পানি যেন কৃষি বা অন্যান্য কাজে ব্যবহারের জন্য একদম নিরাপদ আর মানসম্মত হয়। তবে এই 70%-এর লক্ষ্যে পৌঁছানো কিন্তু অতটা সহজ নয়। এর পেছনে বেশ কিছু বড় চ্যালেঞ্জ আছে। যেমন দেশের কোনায় কোনায় পাইপলাইন নেটওয়ার্ক তৈরি করা, একটা বিশাল কাজ। আবার পরিশোধিত বর্জ্য জল ব্যবহারে মানুষের মানসিক বাধা দূর করাটাও জরুরি। সেই সাথে কৃষি বা শিল্পের জন্য আলাদা আলাদা মান নিশ্চিত করা এবং পরিবেশের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো খেয়াল রাখাও কিন্তু বড় দায়িত্ব। তো আমরা দুটো সমাধান দেখলাম। এবার চলুন তাদের তৃতীয় এবং সবচেয়ে আধুনিক, বলতে গেলে প্রায় সায়েন্স ফিকশনের মতো একটা সমাধানের কথা শুনি। সেটা হলো ক্লাউড সিডিং বা কৃত্রিমভাবে মেঘ তৈরি করে বৃষ্টি নামানো। হ্যাঁ, ঠিকই দেখছেন। এ কর্মসূচির লক্ষ্য হল স্বাভাবিকের চেয়ে প্রায় 20% পর্যন্ত বৃষ্টিপাত বাড়ানো। ভাবুন একবার, আকাশ থেকে জোর করে বৃষ্টি নামিয়ে প্রাকৃতিক পানির উৎসকে আরও সমৃদ্ধ করার চেষ্টা। এখন প্রশ্ন হল, এটা কাজ করে কিভাবে? এটা কিন্তু কোনো জাদু নয়, বরং পুরোটাই বিজ্ঞান। রিয়াদে একটা কন্ট্রোল রুম আছে, যেখান থেকে রাডারের মাধ্যমে বৃষ্টির জন্য উপযুক্ত মেঘ খুঁজে বের করা হয়।
তারপর বিশেষ বিমান পাঠিয়ে সেই মেঘের মধ্যে কিছু পরিবেশ বান্ধব উপাদান ছড়িয়ে দেওয়া হয়। এই উপাদানগুলো মেঘের জলকণাকে একত্রিত হতে সাহায্য করে আর তার ফলেই বৃষ্টিপাত হয়। তো এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম, ডিস্যালিনেশন, পানির পুনর্ব্যবহার, ক্লাউড সিডিং, এই সবকিছু মিলিয়ে সৌদি আরব যা করছে তা শুধু তাদের নিজেদের দেশের জন্য নয়, বিশ্বের অন্যান্য দেশ যেখানে পানির সংকট আছে তারাও কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারে। তার মানে মূল ব্যাপারটা হলো তারা শুধু একটা সমাধানের উপর বসে নেই। এই স্লাইডটা খুব সুন্দরভাবে পুরো কৌশলটা তুলে ধরেছে। একদিকে ডিস্যালিনেশন দিয়ে পানির মূল যোগান নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে ব্যবহৃত পানিকে রিসাইকেল করে অপচয় কমানো হচ্ছে, আবার ক্লাউড সিডিং দিয়ে প্রাকৃতিক উৎসকেও বাড়ানোর চেষ্টা চলছে। 3 দিক থেকে একটা সমন্বিত প্রচেষ্টা। কিন্তু এত সব প্রযুক্তির পরেও কাজ কিন্তু এখনও শেষ হয়নি, কারণ আসল সমাধান লুকিয়ে আছে আমাদের অভ্যাসের মধ্যে। আর তাই তাদের একটা বড় লক্ষ্য হল 2030 সালের মধ্যে মাথাপিছু পানির ব্যবহার দৈনিক 263 লিটার থেকে কমিয়ে 150 লিটারে নামিয়ে আনা। এর জন্য সাধারণ মানুষের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। সারা পৃথিবী যখন ধীরে ধীরে আরও শুকিয়ে যাচ্ছে, পানির সংকট যখন আরও বাড়ছে, তখন সৌদি আরবের এই প্রযুক্তি নির্ভর মডেলটাই কি আমাদের সবার জন্য পানির ভবিষ্যৎ? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।